আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পুলির যেগুলো বেসিক আছে বেসিকগুলো থিওরি ক্লিয়ার করব অ্যান্ড পরে আমরা ম্যাথমেটিক্স পরে ক্লিয়ার করব। সো পুলির বেসিক্সগুলো অনেক ইজি। জাস্ট ওই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইলে মোটামুটি নর্মাল যেগুলো পুলি আছে সেগুলো কভার করা যায়। বাট কিছু কিছু পুলি আছে যেখানে 2 থেকে 3টা পুলি একসাথে অ্যাড করা হয়, সেগুলো একটু কমপ্লেক্স। বাট আপাতত আমরা যেগুলো ইজি পুলিগুলো আছে, যেগুলো মেইনলি দরকার, সেগুলো আমরা কভার করে নেই। তো পুলির ক্ষেত্রে আসলে কয়েকটা জিনিস দেখো। এটা নর্মালি পুলি, আর পুলিতে আমরা যে তারগুলা বা যে রোপ ইউজ করি সেইগুলোর লেন্থ অলওয়েজ কিন্তু সেম থাকে। আমরা এখানে ধরে নিচ্ছি যে এই লেন্থগুলো বাড়তেছেও না কমতেছেও না। এখন তুমি বলতে পারো যে এখানে হয়তো ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য তার লেন্থটা বেড়ে যাচ্ছে, বাট পুলির ক্ষেত্রে আমরা আসলে ওটা এখন কনসিডার করতেছি না। পুলির ক্ষেত্রে আমরা লেন্থগুলা একদমই কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। পুলির ক্ষেত্রে লেন্থগুলো আমরা টোটালি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এই লেন্থগুলো চেঞ্জ হবে না। ধরো যে এখানে 2 মিটার উপরে উঠলো, তাহলে এই দিকে 2 মিটার নিচে নামবে, এইরকমটা হলো ব্যাপার। তাহলে এই পুলির লেন্থটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। আর এই লেন্থটা বেঁধে দেওয়ার এই নিয়মটাকে কনস্ট্রেইন্ট বলা হয়। সেগুলো আমরা অ্যাডভান্স যখন পুলি করব, যখন 2-3টা পুলি থাকবে, তখন আসলে এই লেন্থ দিয়ে অনেক বেশি কাজ করা যায়। বাট আমরা যেগুলো নর্মাল পুলি করব সেখানে যদি আমরা ফোর্সগুলো আঁকাই দেই তাইলেই এনাফ। ফোর্সগুলো আঁকাই দিলেই আমাদের পুলির কাজগুলো হয়ে যায়। যেমন ধরো এখানে যদি একটা অবজেক্ট ঝুলাই দিই, নিচের দিকে অফকোর্স একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, আর উপরের দিকে কিন্তু টেনশন ফোর্স বা এই সুতার উপর টান কাজ করবে। এই সুতার উপর টান সর্বত্রই সেম, সব জায়গায় সেম থাকবে। সুতার উপর টান অলওয়েজ সেম থাকবে। যদি একটা সেম সুতা থাকে, তার টানটা অলওয়েজ সেম হয়ে যাবে। তাহলে এই দিকে 2টা টান কাজ করবে। এখানে যদি আরেকটা অবজেক্ট ঝুলাই দিই, তাহলে তার ক্ষেত্রে নিচে আরেকটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, উপরের দিকে টেনশন কাজ করবে। এখন জাস্ট দেখতে হবে কার ম্যাসটা বেশি বা কোন সাইডে বেশি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই সাইডে অ্যাক্সেলারেশন নিচের দিকে হবে। এটা আর কি বেসিক্স। এখানে জাস্ট আমাদের টান বলটা ভালো মতো জানা দরকার। আর ত্বরণটাও কিন্তু সব জায়গায় সেম হবে, ত্বরণটাও কিন্তু সব জায়গায় সেম হবে। আর টান বলটাও সেম হবে, নর্মাল যেগুলো কেস আছে। দেন কেস 1-এ যাই। এখানে দেখো একটা অবজেক্ট এইভাবে রাখা আছে টেবিলের উপর, আরেকটা অবজেক্ট ঝুলানো অবস্থায় আছে। তো ধরে নেই ঝুলানো অবস্থায় অবজেক্টটা হলো M1, আর যেটা টেবিলের উপর আছে সেটা M2। এখন আমাদের কাজ হলো, ফার্স্ট কাজ হলো এখানে যে ফোর্সগুলো কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেগুলো আঁকানো, ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকানো। তো এই যে অবজেক্ট ঝুলে আছে, সেই ক্ষেত্রে M1G গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করতেছে, এইখানে কাজ করতেছে হলো টেনশন উপরের দিকে। আর এইখানে দেখো টেবিলের উপর যে অবজেক্ট আছে সেটাকে টানতেছে আরেকটা টেনশন বল দ্বারা, একে তো আলটিমেটলি টানতেছে, এই দিকে টানতেছে। আর এই M2 অবজেক্টের উপর নিচের দিকে M2G কাজ করতেছে, কিন্তু এই অবজেক্টটা কিন্তু অলরেডি প্রতিক্রিয়া পাচ্ছে, এই কারণে এর ভার্টিক্যাল মুভমেন্ট হবে না। এর কিন্তু ভার্টিক্যাল মুভমেন্ট হবে না, কারণ এই ব্যাটা প্রতিক্রিয়া পাচ্ছে, প্রতিক্রিয়া বল, যেটা ওকে নিউট্রালাইজ করতেছে, নিউট্রাল করে দিচ্ছে। প্রতিক্রিয়া বল N=M2G। সো তাহলে আমাদের আলটিমেটলি কোন কোন ফোর্স কাজ করতেছে, এই এখানে টেনশন ফোর্স, এখানে হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। আসলে আলটিমেটলি কার জন্য পড়তেছে, এই অবজেক্টটা ফল করবে আসলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। তাহলে এই অবজেক্টটা আলটিমেটলি এর মুভমেন্ট কোন দিকে হবে, নিচের দিকে হবে মুভমেন্ট। এই দিকে ধরলাম অ্যাক্সেলারেশন, তাহলে এই অবজেক্টটা M2 অবজেক্টের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন হবে এই দিকে, কারণ আলটিমেটলি একে এই দিকে নিচে নেমে নিয়ে যাচ্ছে। তাহলে এই দিকে অ্যাক্সেলারেশন হবে M2 এর, আর M1 এর অ্যাক্সেলারেশন এইভাবে নিচের দিকে হবে। আর দেখো এখানে এই টেবিলের সাথে যদি কোনো ঘর্ষণ বল কাজ করে, তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করবে, M2 যদি এই দিকে যাইতে চাই, ডান দিকে যদি যাইতে চাই, তাহলে ঘর্ষণ বল ওকে বিপরীত দিকে টানবে, তাকে বিপরীত দিকে ঘর্ষণ বলটা কাজ করবে। তো আমরা কনসিডার করি ঘর্ষণ বল আছে, কারণ মেজরিটি প্রবলেমে হয়তো বা ঘর্ষণ বল রিলেটেড থাকতে পারে, তাই আমরা ঘর্ষণ বল নিয়ে কাজ করি।
তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? উল্টা দিকে। টেনশন যে অ্যাপ্লাই হচ্ছে না, এই যে টেনশন যেটা অ্যাপ্লাই হচ্ছে তার উল্টা দিকে হবে ঘর্ষণ বল অ্যাপ্লাই। ঘর্ষণ বল ফ্রিকশন ফোর্স, এটা কিন্তু কাইনেটিক, আপাতত ধরে নিলাম কাইনেটিক বা হোয়াট এভার, সমস্যা নেই। তাহলে এখানে ঘর্ষণ বলের পরিমাণ কত হবে? ঘর্ষণ বলের পরিমাণটা হবে মিউ এন বা মিউ এম টু জি। এখন আমরা কাজ করব যতগুলো অবজেক্ট আছে তার ক্ষেত্রে আমরা এই ফোর্সের ইকুয়েশনগুলা লিখব। তাহলে দেখো, এই অবজেক্টের উপর আলটিমেটলি কি কাজ করতেছে? ফোর্স M1G নিচের দিকে কাজ করতেছে, M1G। তার বিপরীতে কে বাধা দিচ্ছে? টেনশন ইজ ইকুয়াল টু M1A, ত্বরণ যেটা ক্রিয়েট করতেছে, এটাই কিন্তু লব্ধি বল। অলওয়েজ F ইজ ইকুয়াল টু MA থেকে আসে। এখানে Fটা হলো M1G মাইনাস টেনশন ইজ ইকুয়াল টু MA। তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইলাম। নেক্সট দেখো, এই অবজেক্টের ক্ষেত্রে এই N আর M2G তো কাটাকাটি যায়, প্যারা নাই। তাহলে টেনশন কাজ করতেছে একে টানার জন্য, তার বিপরীতে কাজ করতেছে হলো ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু M2A এর অ্যাক্সেলারেশনের কারণ। আর অ্যাক্সেলারেশন কিন্তু অলওয়েজ সেম হবে। তারপরে দেখো, তারপরে আমরা এফ এর মান বসে দিই, মিউ M2G ইজ ইকুয়াল টু M2A। তাহলে এখান 1 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা টি এর মান বের করতে চাই, 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা টি এর মান কি পাচ্ছি? টি এর মান পাচ্ছি হলো M1G মাইনাস M1A। তাহলে মানগুলো বসায় দিই। এখন জাস্ট ম্যাথমেটিক্সের কাজ, আমাদের ফিজিক্সের কাজটা শেষ, জাস্ট ক্যালকুলেশনগুলো করে নিলেই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনটা বের করে নিই, কত আসে অ্যাক্সেলারেশন। তাহলে M1 প্লাস M2A ইজ ইকাল টু জি, কমন নেই এই সাইডে, M1 মাইনাস মিউ M2, অতএব A ইজ ইকাল টু M1 মাইনাস মিউ M2 ডিভাইডেড বাই জি, সরি ইন্টু জি ডিভাইডেড বাই M1 প্লাস M2। ক্লিয়ার? এটা জাস্ট সিম্পল কেস ছিল। যদি আমাদের ঘর্ষণ বল জিরো হয়ে যায়, একটা স্পেশাল কেস, ইফ মিউ ইজ ইকুয়াল টু জিরো, দেন acceleration will be M1G divided by M1 plus M2। ক্লিয়ার? একদম ইজি। এখন আমরা তো অ্যাক্সেলারেশন বের করলাম, এখন টেনশনটা বের করি। এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাই দাও, যদি এখানেও বসাই দাও অথবা এখানেও বসাই দাও, তুমি পেয়ে যাবা টেনশন ফোর্সের মান। তো 1 নাম্বারটাতেই বসাই দিই, এটা 1 নাম্বার ধরি। 1 নাম্বারটাতে আমরা বসাই দিই টেনশন ফোর্সটা বের করার জন্য। তো M1 কমন নেই, জি মাইনাস, এই তো এখানে M1 কমন নাও, M1 কমন নিয়ে M1G মাইনাস A করে দাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে জিও কমন যায় আলটিমেটলি, পরে জিও কমন যায়। তুমি নিজে ক্যালকুলেট করে নিও, কারণ ক্যালকুলেশনটা আসলে ইজি। M1 মাইনাস মিউ M2 M1 প্লাস M2, তাহলে বসাই দেই M1G ওই সাইডে, তাহলে M1 কাটাকাটি যাবে, আর থাকবে হইল M2 মাইনাস মিউ M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইজ ইকুয়াল টু, M2ও কমন যায়, M1 M2G, সব তো ঠিক আছে আই গেস। সরি, এখানে প্লাস হবে M1 প্লাস M2 প্লাস হবে 1 প্লাস মিউ ডিভাইডেড বাই M1 প্লাস M2। এইটাই হলো আমাদের টেনশন ফোর্সের মান। তাহলে টি ইজ ইকুয়াল টু, যদি মিউ জিরো হয়ে যায় তাহলে টি ইজ ইকুয়াল টু M1 M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা হলো আমাদের টেনশন ফোর্সের ভ্যালু। ক্লিয়ার? আমাদের কেস 1 ক্লিয়ার।
তো কেস ওয়ানে আমরা দুইটা কেস দেখলাম, একটা হলো ঘর্ষণ বল থাকবে, আরেকটা কেসে হইলো ঘর্ষণ বল জিরো হয়ে যাবে বা মিউ এর ভ্যালু জিরো হয়ে যাবে। তো মিউ এর ভ্যালু জিরো হয়ে গেলে এইরকম কন্ডিশন অ্যাপ্লাই হয়। আর এই পুরা কেসটা হইল যখন আমাদের ঘর্ষণ বলটা থাকবে। তো কেস ওয়ান শেষ, এখানে জাস্ট দেখো একটা অবজেক্ট ছিল টেবিলের উপরে, আর একটা অবজেক্ট ছিল যেটা ফোর্স ক্রিয়েট করায় হেল্প করতেছিল। এখন কেস টুয়ে যাই, যেখানে দুইটা অবজেক্টটাই মুভ করতে পারবে। দেখো এখানে মেইন কনসার্নিং ব্যাপার হইল কোনটা বেশি ভ্যারি বা কোন জায়গায় বেশি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেখানেই কিন্তু অ্যাক্সেলারেশন তার নিচের দিকে হবে। এখন ধরে নেই M2 গ্রেটার দেন M1, তাহলে ব্যাপারটা কী আসে সেটা দেখি। এগুলো ক্যালকুলেশন কিন্তু অনেক ইজি, কারণ এগুলা অলরেডি ছোটো ক্লাসগুলোতে ছিল। তাহলে এখানে M1 যে আগে গ্র্যাভিটেশনাল ফোর্সগুলো লিখে নেই নিচের দিকে, আর উপরের দিকে টেনশন কাজ করতেছে এখানে। তো এখন দেখো M2G এটাকে আমরা বড় নিছি, অর্থাৎ এখানে নিচের দিকে যে লব্ধি বল সেটা বেশি। তাহলে অ্যাক্সেলারেশন কোন দিকে হবে? এই নিচের দিকে হবে না? নিচের দিকে হওয়া মানে কি, এটা উপরে যাবে, এটা উপরের দিকে যাবে, আর এটা নিচের দিকে যাবে। M1 M2 নিচের দিকে যাবে, তাহলে অ্যাক্সেলারেশন হইল নিচের দিকে এইটা, আর এই প্রান্তে বাম প্রান্তে অ্যাক্সেলারেশন হইল উপরের দিকে। তাহলে আমাদের কাজ হইলো এখন জাস্ট যেগুলো লব্ধি বল সেগুলো লিখে নেওয়া। তাহলে প্রথম কেসে কে বড়? টেনশনটা বড় না, কারণ টেনশনটা উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে টেনশনটা বড়, তাহলে T মাইনাস M1G ইজ ইকুয়াল টু M1A। আর এই কেসে M2 এর কেসে M2 বড়, তাহলে M2G মাইনাস T ইজ ইকুয়াল টু M2A। এই দুইটা ইকুয়েশনটাকে কম্বাইন করলে আমাদের অ্যাক্সেলারেশন চলে আসবে। আমি আর দেখাচ্ছি না। এটা কম্বাইন করলে, যদি আমরা এই দুইটাকে কম্বাইন করি, তাহলে এইভাবে অ্যাক্সেলারেশন চলে আসে। যেহেতু এটা ম্যাথমেটিক্স পার্ট, আমি স্কিপ করে যাচ্ছি, নিজেরা করে নিও। আর টেনশনটা তাহলে কত আসে সেটা মেজার করি। তাহলে টেনশনটা আসবে M1G কমন, তারপর 1 প্লাস M2 মাইনাস M1 প্লাস M2। ক্যালকুলেশনটা নিজে আরেকবার ট্রাই করে নিও, তাহলে আসবে 2M1 M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। ক্লিয়ার? কেস টু ক্লিয়ার। এখানে কোনো ঘর্ষণ বল ছিল না, অনেক বেশি ইজি কেস ছিল। তারপরে দেখি, আর এখানে আরেকটা কেস হইলো, কোশ্চেন আবার চাইতে পারে যে ধরো যে 5 মিটার উপরে উঠলো, এখন টাইম ক্যালকুলেট করো। সেটা তো একদম ইজি। যদি বলে এতটুকু উপরে ওঠার জন্য তার কত টাইম লাগবে, তাহলে সেই ক্ষেত্রে টাইম ইজ ইকাল টু 2h ডিভাইডেড বাই জি। এই ইকুয়েশন দিয়ে করলে হবে। এখানে জি ইউজ হবে না, এখানে ইউজ হবে অ্যাক্সেলারেশন, যেটা আমরা মেজার করছি এই ইকুয়েশনে। এইখানে আমরা অ্যাক্সেলারেশনটা মেজার করছি, এটা জাস্ট ইনপুট করে দিলেই এনাফ। তারপরে দেখি ওয়ান সাইডেড ইনক্লাইন, একটা সাইড কিন্তু আনত আর একটা সাইড কিন্তু যে নর্মাল। তাহলে দেখো এখানে আমাদের ফোর্সের যে ডিরেকশনগুলো লিখে নিতে হবে। এখানে কিন্তু দুইটা কেস হবে। একটা কেস যে এই অবজেক্টটা নিচের দিকে নামতেছে, আরেকটা কেস এইটা নিচের দিকে নামতেছে। আর একটা স্পেশাল কেস হতে পারে যে পুরাটাই স্টেশনারি আছে, পুরাটাই স্থির আছে। এরকম আমরা অনেকগুলো কেস পাবো। তাহলে চলো স্টেপ বাই স্টেপ একটা করে আলোচনা করি। আর আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে দিব যে কখন কোন কেসটা হবে, সেটাও আমরা বোঝার ট্রাই করব। তাহলে দেখো অবজেক্টগুলোরে আমরা ডিফাইন করে নিই। এই অবজেক্টটাকে M1 ধরে নেই, আর এই অবজেক্টটাকে M2 ধরে নেই। তাহলে আমরা জাস্ট আগে গ্রাভিটিগুলা ক্লিয়ার করে নেই। তাহলে এখানে কাজ করতেছে M1G, আর এখানে এই যে ইনক্লাইন আনত তলের অ্যাঙ্গেলটা থিটা ধরে নেই। তাহলে থিটা যদি ধরে নেই, এটা অনেক ইজি, যে M2 এর উপর যে ফোর্স আনত তলের দিকে কাজ করতেছে সেটা হবে M2G সাইন থেটা। M2G সাইন থেটা হবে।
এটা ওই যে ইনক্লাইন আনত তলের ভিডিওতেই দেওয়া আছে কেন কি হয়েছে। আর উপরের দিকে যেটা কাজ করতেছে, যেটা আসলে প্রতিক্রিয়া দিচ্ছে তোমাকে, সেটা হলো m2g cos থিটা। এটা হলো প্রতিক্রিয়া বল, আনত তল দ্বারা যে প্রতিক্রিয়াটা পাচ্ছে এই অবজেক্ট, m2 অবজেক্ট, সেইটা হইল m2g cos থিটা। আর এখন আমরা ডিফাইন করে নেই যে টেনশন বলগুলা, এটা উপরের দিকে টেনশন আর এর উপরের দিকে টেনশন। তো আমরা বলগুলা লিখে নিছি। আর এখন দেখো, এখন যে ক্রাইটেরিয়া আমরা মাথায় রাখবো সেইটা হইল ঘর্ষণ বল যেহেতু থাকবে, এখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে সেটা নিয়ে আমরা দেখো মাথা ঘামাইতে হবে। এখন সামহাউ m2 যদি অনেক বড় হয়, তাহলে অবজেক্টটা মুভটা এইভাবে মুভ করবে না, পুরা সিস্টেমটা নিচের দিকে। তো ফার্স্ট কেসে ধরে নিচ্ছি m1g অনেক বড়, ফার্স্ট কেসে ধরে নেই m1g মোটামুটি বড়। আমরা পরে আরও বেশি ডিপলি ভাবার ট্রাই করব কি কি কাজ করতেছে। তাহলে m1g অনেক বড় ধরে নেই এটা আলটিমেটলি নিচের দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, এইদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে। অ্যাক্সেলারেশন যদি এই দিকে হয় তাহলে আমাদের নিচের দিকে ফোর্স কত কাজ করতেছে দেখো তো। উল্টা দিকে আমাদের ঘর্ষণ বল কাজ করবে না, যেহেতু অ্যাক্সেলারেশন এই দিকে হচ্ছে, গতি কিন্তু এই দিকেই সৃষ্টি হচ্ছে, গতির ডাইরেকশন কিন্তু এইটাই। তাহলে আমাদের ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, এই দিকে ঘর্ষণ বলটা কাজ করবে, ফ্রিকশন। তো ফ্রিকশনের ভ্যালু কত হবে, ফ্রিকশনের ভ্যালুটা হবে মিউ এন। এখানে আলটিমেটলি মিউটা আমরা কাইনেটিক ধরে নিচ্ছি, স্ট্যাটিক্সের ক্ষেত্রেও আমরা দেখবো নি কি হয়। তো মিউ এন, এনের ভ্যালু কত হবে m2g cos থিটা, m2g cos থিটা, এটাই কিন্তু প্রতিক্রিয়া পাচ্ছে। ফ্রিকশন ফোর্স হলো মিউ এন ঘর্ষণ গুণাঙ্ক ইনটু প্রতিক্রিয়া বল নর্মাল ফোর্স, এন নর্মাল ফোর্স। তাহলে আমরা এখন ইকুয়েশনগুলো বানাই এফ ইজিক্যাল টু এম এর, সবগুলো অবজেক্টের ক্ষেত্রে এফ ইজিক্যাল টু এম এ ইউজ করবো। এফ ইজিক্যাল টু এম এ ইউজ করলে কী পাচ্ছি, এই অবজেক্টটার ক্ষেত্রে m1g বড় মাইনাস টি ইজিক্যাল টু m1a। তারপরে দেখো এটা একটা ইকুয়েশন, এখান থেকে আমরা টেনশন ফোর্সটা পাই, সেটা হলো m2g মাইনাস m1a। এখান থেকে আমরা একটা টেনশন ফোর্স পাচ্ছি। অ্যান্ড নেক্সটলি m2 এর ক্ষেত্রে আমরা মিজারটা করে দেখি। তো m2 এই দিকে যাচ্ছে, টেনশন ফোর্সটা বেশি কাজ করতেছে, টেনশন ফোর্স মাইনাস m2g সাইন থেটা, তার বিপরীতে কাজ করতেছে হলো m2g সাইন থেটা একটা বল, আর একটা বল হলো ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা লিখে দিই মিউ m2g cos থেটা ইজ ইকুয়াল টু, এখানে আপাতত ফ্রিকশনই লিখে রাখি, পরে মানটা ভালোভাবে বসাই দিবনি, m2a। আলটিমেটলি যে লব্ধি ফোর্সটা কাজ করতেছে সেটা হলো m2a, সবগুলো বল কাটাকাটি যেটা আসে। তাহলে এখন আমরা টি এর ভ্যালুটা বসাই দিই, টি এর ভ্যালু আর এফ এর ভ্যালুটা বসাই দিই। 1 নম্বর ইকুয়েশন, আসলে এটা 1 নম্বর দেওয়া উচিত, 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনের ভ্যালুগুলো আমরা বসাই দিই। তাহলে m2g সাইন থেটা, আমাদের ফিজিক্সের পার্টটা শেষ, মিউ m2g। কিন্তু আরও কিছু বোঝার ব্যাপার আছে, ইকুয়াল টু m2a। অনেক বড় ইকুয়েশন আসছে, সব অ্যাক্সেলারেশন এক সাইডে নাও, অ্যাক্সেলারেশন এক সাইডে নিলে হয় অ্যাক্সেলারেশন ইন্টু m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু, তারপর ওই সাইডে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কমন যায়, m1 মাইনাস m2 সাইন থেটা মাইনাস মিউ কস থেটা, মিউ m2 কস থেটা এটা থাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 সাইন থেটা মাইনাস মিউ m2 cos থেটা ডিভাইডেড বাই m1 প্লাস m2g। তাহলে এখন আমরা শর্ত অ্যাপ্লাই করব অ্যাক্সেলারেশন কখন উপরে হবে। অ্যাক্সেলারেশন উপরে হওয়া মানে কি, অ্যাক্সেলারেশনের ভ্যালুটা পজিটিভ না, অ্যাক্সেলারেশন উপরে হওয়া মানে হলো অ্যাক্সেলারেশনের ভ্যালু হলো পজিটিভ। অর্থাৎ দেখো এখানে m1 প্লাস m2 এটা তো একটা পজিটিভ টার্ম,
এই গ্র্যাভিটেশনাল জিও পজিটিভ টার্ম, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে সেটা যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে আমরা বলতে পারবো এই অবজেক্টটা উপরের দিকে উঠতেছে। ক্লিয়ার? আমরা কখন বলতে পারবো? যখন এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেটা গ্রেটার দেন জিরো হবে। তাহলে অ্যাক্সেলারেশন আপওয়ার্ড হওয়ার কারণ, ধরে নিই অ্যাক্সেলারেশন এর সাপেক্ষে আপওয়ার্ড, এর সাপেক্ষে ডাউনওয়ার্ড। তো অ্যাক্সেলারেশন গ্রেটার দেন জিরো হওয়া শর্ত অ্যাপ্লাই করে দিই। m1 মাইনাস m2 সাইন থেটা মাইনাস মিউ m2 কস থেটা গ্রেটার দেন জিরো। তাহলে আমরা বলতে পারি m1 ইজ গ্রেটার দেন m2 সাইন থেটা প্লাস মিউ কস থেটা। যদি এই শর্তটা মেনে চলে, তাহলে আমরা বলতে পারি যে এই অবজেক্টটার মুভমেন্ট এইরকম হবে। এই শর্তটা যদি মেনে চলে তাহলে অবজেক্টটার মুভমেন্ট এরকম হবে। ক্লিয়ার? ইফ এ ইজ ইকুয়াল এ গ্রেটার দেন জিরো, তাহলে এই শর্তটা মানতে হবে। এখন সিমিলার ইকুয়েশন দিয়ে আমরা এ লেস দেন জিরো কখন হবে সেটাও আমরা বলতে পারি, আবার অ্যাক্সেলারেশন কখন জিরো হয়ে যাবে সেটাও আমরা বলতে পারি। তো এই একটা কেসের আবার অনেকগুলো সাব কেস আছে, সেগুলো নিয়ে আপাতত ডিসকাস করা লাগবে না। জাস্ট ডায়াগ্রামটা আবার আঁকাই দিই। অ্যাড পেজ। তাহলে এখানে আমরা সেম কেসে কিন্তু আরেকবার ধরে নিব নিচের দিকে মুভমেন্ট করতেছে, অর্থাৎ এই অ্যাক্সেলারেশনের ডাইরেকশন উল্টা। অ্যাক্সেলারেশন যাবে এইদিকে, অ্যাক্সেলারেশন এইদিকে। আর এটার হওয়ার শর্তটা হইল এ ইজ লেস দেন জিরো, তার মানে হইল m1 ইজ লেস দেন m2 সাইন থেটা প্লাস মিউ কস থেটা। এই টাইপের ম্যাথ আসলে আগে দেখে নিব এই শর্তটা কিভাবে কাজ করতেছে। m1 আর m2 সাইন থেটা প্লাস মিউ কস থেটা, এই দুইটার মধ্যে যে রিলেশনটা সেটা মাপবো। রিলেশনটা যদি এইটা হয় তাহলে আমরা ধরে নেব অ্যাক্সেলারেশন এইভাবে আছে। আর যদি এই রিলেশনটা মানে তাহলে ধরে নেব নিচের দিকে আছে। তাহলে আরেকটু কি জিনিস ফিক্স করা লাগতেছে সেটা হলো ফ্রিকশনটা তাহলে কোন দিকে কাজ করতেছে? ফ্রিকশনটা অপোজিটে কাজ করতেছে। অ্যাক্সেলারেশন যেদিকে আছে তার উল্টা দিকে, কারণ অ্যাক্সেলারেশন যেদিকে আছে সেই দিকে গতি ক্রিয়েট হচ্ছে, তাহলে ফ্রিকশন ফোর্সটা আমাদের এই দিকে অ্যাপ্লাই হবে, উল্টা দিকে আমাদের ফ্রিকশন ফোর্সটা অ্যাপ্লাই হবে। তাহলে এইখানে আবার ওই ইকুয়েশনগুলো রাইট ডাউন করে নিই। m1 এর ক্ষেত্রে এখানে টেনশন বেড়ে যাবে, তাহলে টেনশন মাইনাস m1g ইজ ইকুয়াল টু m1a। এখান থেকে আমরা টেনশন পাচ্ছি হইল m1a প্লাস m2g 1 নম্বর। তারপরে আমরা পাচ্ছি হইল m2 এর ক্ষেত্রে কিন্তু এবার কে বড়? m2g সাইন থেটা বড় না? m2g সাইন থেটা বড়, তার বিপরীতে টেনশন কাজ করতেছে, আর তার বিপরীতে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, ইজ ইকুয়াল টু m2a। তারপরে মানগুলো বসাই দেই, 1 আর 2 এর মান যেগুলো মানগুলো পাইছি সেগুলো বসাই দেই। m2g সাইন থেটা টেনশন ফোর্সের ভ্যালুটা বসাই দেই। m1a এখানে m1g হবে, m1g মাইনাস f এর ভ্যালু কত? m2g cos theta ইজ ইকুয়াল টু m2a। তাহলে এমগুলা m1 প্লাস m2, তারপরে কি আসে? g কমন নেই, এখানে মিউ আসবে। সো m2 সাইন থেটা মাইনাস m1 মাইনাস m2 cos theta এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন পাচ্ছি m2 সাইন থেটা মাইনাস m1 মাইনাস m2, এখানে মিউ আছে, মাইনাস মিউ m2 cos theta ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে দেখো আলটিমেটলি
আলটিমেটলি এখানে এই অ্যাক্সেলারেশনটা নিচের দিকে হওয়ার শর্তটা হইল m2 sin theta minus m1 minus mu m2 cos theta greater than 0। তাহলে m2 sin theta, আচ্ছা এখানে একটা ঝামেলা লাগছে, সেটা দেখো, সেটা ভিজিবল একদমই। তাহলে m2 sin theta minus mu m2 cos theta is greater than m1 হতে হবে। তার মানে m1 less than m2 sin theta minus mu m2 কমন নেই sin theta minus mu cos theta। তাহলে এটা হলো শর্ত। এই শর্তটা কিন্তু এই শর্তের সাথে মিলতেছে না, কাইন্ড অফ এই শর্তের সাথে মিলতেছে না। কেন মিলতেছে না? তার কারণ হলো এখানে কিন্তু ফ্রিকশনের ডাইরেকশনটা উল্টে গেছে। তাই আসলে এই শর্ত দ্বারা আমরা জাজ করতে পারবো না। আলটিমেটলি আমাদের যে শর্ত দ্বারা জাজ করতে হবে নিচে পড়ার জন্য, এভাবে নিচে পড়ার জন্য, সেই শর্তটা হলো এটা হলো ওই শর্ত। এই শর্ত যদি মেনে চলে, কিংবা এই শর্তটা মেনে চলে, তাহলে আমরা বলতে পারবো অ্যাক্সেলারেশনটা এইভাবে ঘটতেছে। এখন অ্যাক্সেলারেশন 0 হয়ে যাইতে পারে। সেই ক্ষেত্রে আমরা ফ্রিকশনটা কোন দিকে ধরে নিব সেটাও একটা কনফিউশন আর কি। অ্যাক্সেলারেশনটা 0 হয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের এই শর্তগুলো দেখতে হবে। এই শর্তের উপর ডিপেন্ড করে যে অ্যাক্সেলারেশন 0 হইলে আমাদের কোনটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যদি আমাদের এই m2 sin theta মাইনাস মিউ m2 cos theta যদি গ্রেটার দেন m1 হয়, তাহলে এই শর্তে আমরা অ্যাক্সেলারেশন 0 বসাই দিব। এই শর্তটা যদি মানে, তাহলে এই শর্তে আমরা অ্যাক্সেলারেশন 0 বসাই দিব। আর যদি এই শর্তটা মানে, তাহলে আমরা এই শর্তে এই ইকুয়েশনে আমরা অ্যাক্সেলারেশন 0টা বসাই দিব, যদি স্টেশনারি কেসের ক্ষেত্রে। কারণ অবজেক্টটা যদি স্টেশনারি থাকে তাহলে ফ্রিকশনটা তো এই দিকেও কাজ করতে পারে, আবার এই দিকেও। কিন্তু দেখতে হবে আসলে কোন দিকে কাজ করতেছে, এই শর্ত দ্বারা সেটা বুঝতে হবে। এই শর্তগুলা এই কারণে ভালোভাবে বুঝতে হবে। শর্তগুলাই কিন্তু ফিজিক্সের পার্ট, ম্যাথমেটিক্সগুলো জাস্ট ক্যালকুলেশন। তো এই শর্তগুলো বুঝতে হবে। শর্তগুলো বুঝলে আমরা বলতে পারবো কোন দিকে আলটিমেটলি ফ্রিকশনটা কাজ করতেছে। তা এই শর্তগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইফ অ্যাক্সেলারেশন যদি 0 হয়, এই শর্তে ইফ অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু 0, তাহলে কিন্তু m1 ইজ ইকুয়াল টু m2 sin theta মাইনাস মিউ cos theta, এটা হতে হবে যদি আমাদের ফ্রিকশনটা এইভাবে আপওয়ার্ড হয়ে যায়। এইগুলো কেসগুলো বুঝতে হবে। আর এই কেসে যদি আমাদের অ্যাক্সেলারেশন 0 হইলে আমাদের m1 হয়ে যাবে m2 sin theta প্লাস মিউ cos theta। এখান থেকে আমরা বাকি ভ্যালুগুলো বসাইতে পারবো, মিউ এর মান আমরা বের করতে পারবো। যদি কোশ্চেনে সবগুলো ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা মিউ এর মান এভাবে বের করতে পারবো। অনেক সময় মিউ এর মান চাইবে, ওই মিউ এর মান যখন চাবে তখন তুমি অফকোর্স একটা কনফিউশনে পড়ে যাবা যে ফ্রিকশন কোন দিকে ধরবো। সেই ক্ষেত্রে এই শর্তগুলোর দ্বারা আমাদের চেক করে নিতে হবে। শর্তগুলো চেক করে নিলে তাহলে আমরা বুঝতে পারবো কোন দিকে আলটিমেটলি কাজ করতেছে। তো কয়টা কেস গেল? এটা আলটিমেটলি কেস 2। সেম আসলে সব কেস প্যারা নেই। কেস 2, কেস 4 আর কি, সরি কেস 4। তাহলে এখন দেখি কেস 5। কেস 5-এ দেখো দুইটা তলই ইনক্লাইন। তো এখানে দুইটা তলে আনত আছে। একটা m1 অবজেক্ট ধরে নেই, আরেকটা ধরে নেই হলো m2 অবজেক্ট। তো এই আনত তলটা আলফা কোণে আছে আর এই তলটা বেটা কোণে আনত আছে। তো ধরে নেই এই সারফেসটাই ফ্রিকশন ফোর্স কাজ করতেছে হলো μ1, আর এই সারফেসে μ2 কাজ করতেছে। তাহলে এর ক্ষেত্রে আমরা যেগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেগুলো লিখে নিই। তো m1 এর ক্ষেত্রে এই আনত তল বরাবর কাজ করতেছে হলো m1g সাইন আলফা, অ্যান্ড m2 এর ক্ষেত্রে যেটা কাজ করতেছে আনত তল বরাবর সেটা হলো m2g সাইন বেটা। আর এদের প্রতিক্রিয়াটা পাচ্ছে হইলো উপরের দিকে তলের লম্ব বরাবর, সেটা হলো m1g cos বিটা,
সরি কস আলফা m1z কস আলফা, আর m2 এর ক্ষেত্রে m2z কস বেটা। ঠিক আছে, আমাদের ফোর্সগুলো এখানে লিখে নিছি, এটা টেনশন, এখানে টেনশন। এখন দেখবো ফ্রিকশনটা কোন দিকে কাজ করতেছে, তার আগে আমাদের ডিফাইন করতে হবে অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে। ধরে নেই অ্যাক্সেলারেশন এইভাবে নিচের দিকে হচ্ছে, তাহলে এই অবজেক্টের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন এভাবে উপরের দিকে হবে। তাহলে এটা নিচের দিকে অ্যাক্সেলারেশন ধরে নেই, তার মানে কি মুভমেন্ট হচ্ছে এই ডাইরেকশনে। আর এই অবজেক্টের ক্ষেত্রে আমাদের অ্যাক্সেলারেশন তাহলে এই ডাইরেকশনে আমাদের অ্যাক্সেলারেশনগুলো ডিফাইন করা হয়েছে। তাহলে আমাদের এখন ফ্রিকশন ফোর্সটা ডিফাইন করতে হবে। তাহলে এই অবজেক্টের ক্ষেত্রে যেহেতু অ্যাক্সেলারেশন এভাবে নিচের দিকে, তাহলে ফ্রিকশন ফোর্সটা বিপরীত দিকে কাজ করবে, কারণ গতি নিচের দিকে হবে, ফ্রিকশন ফোর্সটা তাহলে উপরের দিকে কাজ করবে। আর নেক্সট অবজেক্টের ক্ষেত্রে m1 এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশন যেহেতু উপরের দিকে, ফ্রিকশনটা নিচের দিকে কাজ করবে। তাহলে ফ্রিকশন F1 ইজ ইকুয়াল টু μ1 n1, তো μ1 n1, তো μ1 n1 এর ভ্যালু হইল m1z cos আলফা, আর f2 μ2 n2 এটার ভ্যালু হলো μ2 m2z cos বিটা। তাহলে আমাদের এটা শেষ। তারপরে আমরা f ইজিক্যাল টু m এর সূত্র খাটাই দিই। প্রথম অবজেক্টের ক্ষেত্রে দেখো m2g সাইন বেটা অনেক বড় ধরে নিছি, এর বিপরীতে কে কাজ করতেছে দেখো, এর বিপরীতে কাজ করতেছে হলো টেনশন ফোর্স, আরেকটা কাজ করতেছে হইল ফ্রিকশন ফোর্স। টেনশন ফোর্স কাজ করতেছে, আরেকটা কাজ করতেছে হলো ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু m2a। তাহলে মানগুলো বসাই দিই, m2g, এখান থেকে আমরা টেনশনটা ক্যালকুলেট করি, তাহলে টেনশনটা হবে m2g সাইন বিটা মাইনাস ফ্রিকশন ফোর্স μ2 m2g cos বিটা মাইনাস m2a। এটা আমাদের 3 নম্বর ইকুয়েশনটা পেয়ে গেল। এখন আমরা আরেকবার f ইজিক্যাল টু m এ লব্ধি খাটাবো m1 এর ক্ষেত্রে। তুমি আগে m1 এরটা খাটাইয়ে m2ও খাটাইতে পারতা, উল্টাও করতে পারতা। তো m1 এর ক্ষেত্রে কে বড়, টেনশনটা বড় না, কারণ টেনশনটা একে উপরে নিয়ে যাচ্ছে, এই দড়ির টেনশন। তাহলে এর বিপরীতে কে কাজ করতেছে, এই ফোর্স আর এই ফোর্স, এই দুটা ফোর্স কাজ করতেছে। তাহলে লিখে নিই যে টেনশন মাইনাস m1g সাইন আলফা মাইনাস ফ্রিকশন f1 ইজ ইকুয়াল টু m1a। এখানে আমাদের ভ্যালুগুলো বসাই দিই। টেনশনের ভ্যালু হলো m2g সাইন বেটা, অনেক বড় টার্ম, কপি করে নিই। তাহলে এটা আমাদের টেনশন মাইনাস m1g সাইন আলফা, তারপর আমাদের ফ্রিকশনের মানটাও বসাই দিতে হবে। কত বড় ইকুয়েশন হয়ে গেছে। তাহলে f1, এগুলো কিন্তু ম্যাথমেটিক্স, আসলে ফিজিক্সের কাজ শেষ। যত প্যারা দেয় আসলে ম্যাথমেটিক্সটাই দেয়, ফিজিক্সটা কিন্তু অনেক ইজি, জাস্ট ডায়াগ্রাম আঁকানো, খুব একটা বড় ব্যাপারও না। তাহলে এখানে আমাদের সবগুলা ভ্যালু বসাই দিই। তাহলে অ্যাক্সেলারেশনটাও অপোজিট ডাইরেকশনে নিয়ে যাই, ওই সাইডে নিয়ে যাই, অপোজিট ডাইরেকশন সরি, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই। তাহলে এটা পাচ্ছি। তারপর আমাদের যে জি কমন পাচ্ছি আমরা এখানে, যদি আমরা জি কমন নেই তাহলে কি কি আসতেছে আলটিমেটলি, জি যদি আমরা কমন নেই তাহলে m2 সাইন বেটা মাইনাস m2 cos বিটা, নিজের গোলমাল লাগে যাচ্ছে। তারপরে m1 সাইন আলফা মাইনাস μ1 m1 cos আলফা, হাই রে এত বড়। তারপরে অ্যাক্সেলারেশন পাবো, জাস্ট ওই টার্মটাকে নিচের দিকে আনি, তাহলে আমাদের অ্যাক্সেলারেশনটা পেয়ে যাচ্ছি m1 প্লাস m2। তাহলে এই টার্মটা কখন ভ্যালিড হবে, যখন এই m2 সাইন বেটার মান এই পুরো টার্মের থেকে বড় হয়। আর এই কেসে কিন্তু আমাদের উল্টা কেসও ঘটতে পারে, যে এটা মুভ না করে অন্যটা মুভ করতে পারে। কিন্তু দেখো তো কেসটা কিন্তু অলমোস্ট সিমিলার কিন্তু কেস ক্রিয়েট হবে। তাহলে এগুলো ইউজ করিও নিজে নিজে। আর রিভার্স কেসটা চিন্তা ভাবনা করিও, যখন ফ্রিকশন ফোর্সটা এই দিকে হবে আর এয়ার ফ্রিকশন ফোর্সটা নিচের দিকে হবে। এই রিভার্স কেসটা নিয়েও তুমি নিজে নিজে ট্রাই করিও, একবার করিও, তাইলে এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দুইটা তল ইনক্লাইন, এটা ক্যালকুলেশন একটু টাফ লাগতে পারে, বাট
আলটিমেটলি কিন্তু যখন আমরা মান বসাই দিব তখন কিন্তু আসলে ছোট হবে। তখন আমরা সবগুলো ইন্ডিভিজুয়ালি যখন মান জেনে থাকবো তখন কিন্তু ব্যাপারটা ইজি হয়ে যাবে। অ্যাক্সেলারেশন থেকে তুমি নিজে নিজে আবার টেনশন ফোর্সটাও ক্যালকুলেট করে নিও। আমার টার্গেট আপাতত অ্যাক্সেলারেশনটা বের করাও। তাহলে এটা হলো কেস 6। এখানে দেখো দুইটা কিন্তু আছে, এখানে দুইটা আছে। এটা একটু বেশি টাফ লাগতে পারে যেহেতু এখানে আমাদের দুইটা আছে পুলি, বাট ব্যাপারটা আসলেই তেমন না। জাস্ট তুমি টেনশনগুলো ডিফাইন করে নাও, টেনশনগুলো ডিফাইন করে নিলে আসলে ইজি। জাস্ট একটা জিনিস ভাবো, সবগুলার অ্যাক্সেলারেশন সেম হবে না। এটা যে অ্যাক্সেলারেশনে এই দিকে যাবে, এটা সেম অ্যাক্সেলারেশনে এই দিকে যাবে, এটাও সেম অ্যাক্সেলারেশনে নিচের দিকে নামবে। এই অ্যাক্সেলারেশন কিন্তু সব কেসেই সেম হবে, সব কেসেই সেম হবে। কারণ কি, এখান থেকে যদি 5 মিটার দড়ি নিচে নামে, সাপোজ এখান থেকে যদি 5 মিটার দড়ি নিচে নামে, তাহলে এই দিকে 5 মিটার দড়ি এই দিকে অগ্রসর হবে, তাই না? আর 5 মিটার যদি এই দিকে অগ্রসর হয়, এর দড়িটা কিন্তু 5 মিটার এই দিকে অগ্রসর হচ্ছে বাম দিকে। তাহলে সবগুলার ক্ষেত্রে কিন্তু এস এর ভ্যালু সেম, এস এর ভ্যালু সেম, আর সবগুলা কিন্তু একই সময়ে হচ্ছে। এস এর ভ্যালু সেম আর টি এর ভ্যালু যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারি না অ্যাক্সেলারেশনের ভ্যালুও সেম। এটা আসলে আমরা যখন কনস্ট্রেন্ট ইউজ করবো তখন ওই দড়ির যখন লেন্থ দিয়ে আমরা ব্যাপারটা চিন্তা ভাবনা করবো তখন ব্যাপারটা আরও বেশি ইজি হয়ে যায়। বাট এখন আমার এই অ্যানালজিটা দেখো যে কেন অ্যাক্সেলারেশন সব দিকে সেম হচ্ছে আর অ্যাক্সেলারেশন কীভাবে হচ্ছে সেটা দেখো। এগুলো কেসে অ্যাক্সেলারেশনগুলো বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার অ্যাক্সেলারেশন এইদিকে, এই দড়িটার অ্যাক্সেলারেশন এইদিকে, আর এর অ্যাক্সেলারেশনটা এইদিকে। তো এইখানে তাহলে অ্যাক্সেলারেশনগুলো আমরা ডিফাইন করে নিছি। এখন আমরা তাহলে ফোর্সগুলো ডিফাইন করে নিই। নিচের দিকে তাহলে এম জি, এই অবজেক্টের ক্ষেত্রে এম ছোট স্মল এম এর ক্ষেত্রে কিন্তু অপোজিট ডাইরেকশনে আমাদের কাজ করবে কি, ফ্রিকশন ফোর্স। নিচের দিকে এর এম জি, উপরের দিকে আর নর্মাল ফোর্স, উপরের দিকে আর নর্মাল ফোর্স কাজ করতেছে, নর্মাল ফোর্স বা প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে। আর এই পুলির ক্ষেত্রে আর টেনশনটা কোন দিকে কাজ করতেছে, টেনশনটা এই দিকে কাজ করতেছে। এই পুলিতে টেনশনটা এই দিকে কাজ করতেছে, টেনশনটা এইদিকে কাজ করতেছে। তো আমাদের আলটিমেটলি অ্যানালজি কি, আমাদের ভাবতে হচ্ছে আগে অ্যাক্সেলারেশনটা কোন দিকে হচ্ছে। আমরা যদি অ্যাক্সেলারেশনের দিকটা আমরা যদি বুঝতে পারি যে কিভাবে মুভ করতেছে এই পুরা সিস্টেম, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে ধরো যে এই পুলিটা আসলে স্থির আছে, তাহলে আমরা এই আলটিমেটলি এই জিনিসগুলো বুঝতে পারবো যে এখানে 5 মিটার যদি যাই, এই দিকেও 5 মিটার যাবে, আবার এই দিকেও 5 মিটার যাবে। এই যদি লেন্থগুলো নিয়ে যদি আমরা কল্পনা করি, যেহেতু লেন্থটা সেম যাচ্ছে তাহলে আমাদের সরণটা সেম হচ্ছে, আর একই টাইমেই তো হচ্ছে। এমন না যে এইদিকে 5 মিটার অগ্রসর হইল দড়ি, 1 সেকেন্ড পর ওই দিকে আবার 5 সেকেন্ড পর দড়ি অগ্রসর হচ্ছে, এটা তো হয় না, সাথে সাথেই তো হয় ব্যাপারগুলা। যদি তুমি দড়িকে এই দিকে টান দাও, সাথে সাথেই তো এই দড়িটা এই দিকে টানটা পাবে, সাথে সাথেই পাবে। তাহলে আমাদের টাইমও সেম, এস সেম, টাইম সেম, তাহলে অ্যাক্সেলারেশনটাও আমাদের সেম হয়ে যাবে। আমরা যদি ডিফারেন্সিয়েট করি ব্যাপারগুলোকে, তাহলে আমাদের কিন্তু অ্যাক্সেলারেশন সেম আসতেছে। এটা আমাদের ফার্স্ট যে আমাদের চিন্তা ভাবনা করার বিষয় সেটা। আর সেকেন্ড চিন্তা ভাবনা করার বিষয় হলো জাস্ট ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকানো, কোন দিকে কোন ফোর্সটা কাজ করতেছে জাস্ট ওইটা ডিফাইন করা, তাহলেই আমাদের কাজগুলো একদম সিম্পল। তাহলে আমরা ডিফাইন করে নেই M1, এম ছোটো স্মল এম এর ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা, স্মল এম এর ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা কত আসতেছে, এটা হবে মিউ এন মিউ এম জি। এটা কিন্তু একদম সিম্পল ব্যাপার, কারণ এখানে আবার ইনক্লাইন তল নাই, তাই প্যারাও নাই। তাহলে তারপরে যেটা বড় এম তার ক্ষেত্রে আর ছোটো এম এর ক্ষেত্রে আমরা এফ ইজিক্যাল টু এম এ খাটাবো। বড় এম এর ক্ষেত্রে দেখো তো এম জি বড়টা, এম জি বড়, তার কারণে এটা নিচের দিকে নামতেছে, মাইনাস টেনশন ইজিক্যাল টু বিগ এম এ। তো এখান থেকে আমরা টেনশনটা পাচ্ছি, টেনশনের ভ্যালু এম জি মাইনাস এম এ। এটা 2 নম্বর ইকুয়েশন দিই। তারপরে আমরা ছোট যে অবজেক্ট তার উপর আমরা এফ ইজিক্যাল টু এম এ খাটাবো। এখানে টেনশনটা বড় না, এখানে টেনশনটা বড়, তার বিপরীত ডাইরেকশনে ফ্রিকশন ফোর্স ইজিক্যাল টু স্মল এম এ। তার টেনশনের ভ্যালু আমরা বসাই দিই। টেনশনের ভ্যালু কত, এম জি মাইনাস এম এ, ফ্রিকশন ফোর্স মিউ এম জি ইজিক্যাল টু এম এ। তাহলে এম প্লাস এম এ ইজিক্যাল টু জি
এম মাইনাস মিউ এম, অতএব অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু এম মাইনাস মিউ এম ডিভাইডেড বাই এম প্লাস এম জি। তাহলে আমাদের অ্যাক্সেলারেশন পাইছি, এখান থেকে আমরা টেনশনটাও বের করে নিতে পারি। টেনশনটা তাহলে হবে এম জি মাইনাস এ, জিটা কমন যাচ্ছে, তাহলে 1 মাইনাস এম মাইনাস মিউ এম ডিভাইডেড বাই এম প্লাস এম। তাহলে আমাদের এখানে এম জি ওই সাইডে আসতেছে এই টার্ম, এম এম কাটা যাবে, এম মাইনাস মিউ এম ডিভাইডেড বাই এম প্লাস এম। তাহলে এইদিকে আসতেছে এম এম জি 1 মাইনাস মিউ ডিভাইডেড বাই এম প্লাস এম। এখানে আমরা যদি মিউ এর ভ্যালু 0 কল্পনা করি তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পাবো, সেটা আপাতত লিখে দিই। যদি মিউ ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে অ্যাক্সেলারেশন আমাদের হয়ে যাবে এম জি ডিভাইডেড বাই বড় এম প্লাস ছোটো এম, আর টেনশনটা হয়ে যাবে এম বিগ এম স্মল এম ডিভাইডেড বাই এম প্লাস এম। এই কেসটা দেখো, এই কেসটা একদমই সিম্পল, বলছিলাম না এই কেসটা আর 1 নাম্বার কেসটা দুইটাই কিন্তু সিমিলার। জাস্ট একটু ঘাবড়াই দিছে কি করে, জাস্ট এই যে আমাদের ঘাবড়াই দিছে জাস্ট এই আরেকটা পুলি অ্যাড করে, কিন্তু কনসেপ্টটা যদি ঠিক থাকে যে কোন দিকে মোশন হচ্ছে, কোন দিকে কতটুকু দড়ি নিচে নামতেছে, এগুলো যদি আমরা কল্পনা করতে পারি তাহলে কিন্তু আমরা আলটিমেটলি বুঝতে পারবো যে অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে, সেম হচ্ছে না কম বেশি হচ্ছে, সেগুলো সব বের করতে পারবো। ইভেনচুয়ালি এই সিস্টেমটা, এই যে দড়ির সিস্টেমটা এতটুকু গেল এই দিকে, এইগুলো ব্যবহার করে আমরা যত কঠিন কোশ্চেনই আসুক না কেন, জাস্ট এই দড়ির লেন্থ যে কনস্ট্যান্ট থাকে, দড়ির লেন্থের যে কনজারভেশন, সেইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কঠিন প্রবলেমও সলভ করা যাবে। তাহলে কেস 7 দেখি, এটাও কিন্তু একদম ইজি কেস, কিন্তু এখানে আসলে দুইটা জিনিস আছে যে এটা কি এই দিকে যাবে না এই দিকে যাবে, ওই তো সেম এর আগে যেগুলো দেখছি সেগুলোর মতোই, যে কোন দিকে যাবে সেটা নিয়ে একটা আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে। তো সেটা করে ফেলি, কোন দিকে যাবে না যাবে সেটা দেখি। এখন দেখো টেনশনটা কি এখানে সেম থাকবে? টেনশনটা কি সেম থাকবে সব জায়গায়? অ্যাক্সেলারেশন না হয় সেম থাকবে, সেটা আমরা ভেবে নিচ্ছি, কিন্তু টেনশন কি সেম থাকবে? যেহেতু দুইটা ডিফারেন্ট, আমাদের টেনশন কিন্তু সেম থাকবে না। সাপোজ এই দড়িতে আমাদের টেনশনটা T1, তাহলে ওই দড়ি যেহেতু চেঞ্জ হয়ে গেছে টেনশনটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দড়ি সেম থাকলে টেনশনটাও সেম থাকে, সব জায়গায় টেনশনটা সেম থাকে, টান সেম থাকে। আর দড়ি যদি চেঞ্জ হয়ে যায় ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন হয়ে যায়। তো তারপরে আমাদের অ্যাক্সেলারেশনটা দেখি। ধরো সাপোজ এই অবজেক্টটা 5 মিটার নিচে নামছে, তাহলে এই অবজেক্টটা 5 মিটার, এই দড়িটা 5 মিটার নিচে নামতে হবে না, তাহলে এখান থেকে দড়ি 5 মিটার এই দিকে যাবে, তাহলে এই সাইড থেকে যেহেতু টানতেছে এই দিকে 5 মিটার গেল এই সাইডে, তাহলে এইখান থেকে দড়িটা 5 মিটার এই দিকে অগ্রসর হবে, তাহলে এটা একটু উপরে উঠবে, 5 মিটার উপরে উঠবে, কিন্তু দড়িটা 5 মিটার উপরে উঠবে। তাহলে দেখো সব জায়গায় দড়িটা কিন্তু ইকুয়াল অ্যামাউন্টে চেঞ্জ হয়েছে, সবগুলারই ডিসপ্লেসমেন্ট সরণটা সেম হয়েছে। দড়ির সরণটা সেম হওয়া মানে কি, একই টাইমে দড়ির সরণ সেম হয়েছে, তাহলে পুরা সিস্টেমের অ্যাক্সেলারেশনটা সেম হবে, এইটুকু বুঝলা? পুরা সিস্টেমের অ্যাক্সেলারেশন কেন সেম হইল? টেনশন আলাদা হোক, বাট পুরা সিস্টেমের অ্যাক্সেলারেশন কেন সেম হইল সেটা বুঝলা? কারণ আমাদের দড়ির যে লেন্থ, এটা যদি 5 মিটার নিচে নামে, এই দড়িওটা 5 মিটার এই দিকে যাবে, এই অবজেক্টটা একটু মুভ করে যাবে, তাহলে এই অবজেক্টটা যদি একটু মুভ করে তাহলে এই দিকে 5 মিটার দড়ি চলে আসবে, এই দড়িটা এই দিকে 5 মিটার চলে আসবে, তাহলে এই অবজেক্টটা একটু উপরে উঠবে 5 মিটার, দড়িটা 5 মিটার উপরে উঠবে, তাহলে দড়ির কিন্তু ডিসপ্লেসমেন্ট সেম, টাইমও কিন্তু সেম, তাহলে অ্যাক্সেলারেশন সেম হবে। অ্যাক্সেলারেশন কেন সেম হবে সেটা দেখো, আমরা কি জানি, এটা ধরে নাই আমরা ডিসপ্লেসমেন্ট, তাহলে একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি টাইমের সাপেক্ষে dx dt, এটাকে আমরা ভি লিখতে পারি, আবার এক্স ডটও লিখতে পারি। তারপরে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি আমরা
এটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাচ্ছি আমরা? অ্যাক্সেলারেশন পাচ্ছি। তাহলে এই অ্যাক্সেলারেশনটা সেম হচ্ছে আলটিমেটলি, যেহেতু ডিসপ্লেসমেন্ট সেম তাই অ্যাক্সেলারেশনটা আমাদের সেম হচ্ছে, কারণ এখানে জাস্ট সময়ের সাথে রিলেট হয়ে আছে এদের মোশনগুলা, সময়, লেন্থ, এগুলা। তাহলে আমরা যেগুলো ফোর্স কোন দিকে কাজ করতেছে সেটা আমরা বসাই দিই। আমরা আপাতত ধরে নেই যে এটা নিচের দিকে মুভমেন্ট করতেছে, এটার অ্যাক্সেলারেশন এই দিকে ধরে নেই যে m1 এর ভ্যালু এতই বেশি যে অবজেক্টটা এইভাবে মুভ করতেছে, তাহলে m3 উপরের দিকে যাবে। আর তাহলে অ্যাক্সেলারেশন m2 এর ক্ষেত্রে ফ্রিকশন কিন্তু অপোজিটে হয়ে যাবে, m2 এর ক্ষেত্রে ফ্রিকশনটা অপোজিটে চলে যাচ্ছে। তাহলে এখন আমরা বসাই দিই, যত ফোর্স আছে সব বসাই দিই। m1 এর ক্ষেত্রে নিচের দিকে m1 জি কাজ করতেছে, m3 এর ক্ষেত্রে m3 জি কাজ করতেছে নিচের দিকে, m2 এর ক্ষেত্রে m2 জি কাজ করতেছে, কিন্তু m2 কিন্তু আবার প্রতিক্রিয়াও পাচ্ছে, আর এদের ক্ষেত্রে টেনশনটা উপরের দিকে কাজ করতেছে। তাহলে আমরা সবগুলো অবজেক্টের ক্ষেত্রে আমরা জাস্ট ইকুয়েশন বানাই নিই। চলো, তাহলে ফ্রিকশন ফোর্সটা কত হবে? মিউ এন, এখানে মিউ এন, এন এর ভ্যালু কিন্তু m2g। তাহলে অবজেক্ট ওয়ানের ক্ষেত্রে দেখো নিচের দিকে যেহেতু অ্যাক্সেলারেশন করতেছে, m1g এর ভ্যালু বেশি, তাহলে m1g মাইনাস t1 ইজ ইকুয়াল টু m1a, এটা লিখতে পারি একটা ইকুয়েশন। তাহলে তৃতীয় যে অবজেক্ট 3 নাম্বার অবজেক্টের ক্ষেত্রে দেখো, 3 নাম্বার অবজেক্টের ক্ষেত্রে কিন্তু টেনশনটা কিন্তু বড়, টেনশন মাইনাস t2 মাইনাস m3g ইজ ইকুয়াল টু m3a। আমরা এখানে দুইটা ইকুয়েশন পাইছি, কিন্তু সমস্যাটি কি? এখানে আমাদের সমস্যা হলো আমরা t1 এর ভ্যালুও জানি না, t2 এর ভ্যালুটাও জানি না। তাহলে আমাদের কাজটা হইলো t1 আর t2 কে আমাদের সম্পর্ক যুক্ত করা। এই দুইটাকে যদি আমরা সম্পর্ক যুক্ত করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তাহলে দেখো আমরা সম্পর্ক যুক্ত কেমনে করব? সেটা করবো হলো 2 নাম্বার অবজেক্টের ক্ষেত্রে। 2 নাম্বার অবজেক্টের ক্ষেত্রে কি কাজ করতেছে দেখো তো, t1 এইদিকে কাজ করতেছে, তার বিপরীতে দুইটা ফোর্স কাজ করতেছে। এই t1টাই কিন্তু আলটিমেটলি এই দিকে মোশন করাচ্ছে, লব্ধি মোশনটা। তাহলে সব ফোর্স কিন্তু t1 এর বিপরীতে কাজ করতেছে, t1 মাইনাস t2 মাইনাস ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু m2a। তো এখান থেকে আমরা t1 মাইনাস t2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি, ইজ ইকুয়াল টু m2a প্লাস মিউ m2g। ক্লিয়ার? এখন আমরা 1 আর 2কে যদি কম্বাইন করে নিই, 1 আর 2কে যদি আমরা যোগ করে দিই তাহলে কি আসে? এখন কিন্তু আমাদের ফিজিক্সের কাজ শেষ, এখন জাস্ট তোমার ম্যাথমেটিক্যাল নলেজটাই দরকার। প্রথম দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে m1g মাইনাস m3g মাইনাস t1 মাইনাস t2 পাচ্ছি, m1a মাইনাস m1a প্লাস m3a, এটা পাচ্ছি। m1g মাইনাস m3g এই দুইটাকে যোগ করছি, তারপরে মাইনাস কমন নিয়ে t1 মাইনাস t2 করছি, আর ওইদিকে m1a প্লাস m3a। তাহলে আমাদের এখানে কি, আমরা যে t1 আর t2 এর ভ্যালু যে বের করলাম সেটা বসাই দিলে পাচ্ছি হলো মাইনাস m2a মাইনাস মিউ m2g ইজ ইকুয়াল টু m1a প্লাস m3a। তাহলে সবগুলা একসাথে করে নেই অ্যাক্সেলারেশন, তাহলে m1 প্লাস m2 প্লাস m3a ইজ ইকুয়াল টু g কমন নেই, m1 মাইনাস m3 মাইনাস মিউ m2, অতএব অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু m1 মাইনাস m3 মাইনাস মিউ m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3g। যদি আমাদের ফ্রিকশনটা 0 হয়ে যায় তাহলে m1 মাইনাস m3 ডিভাইডেড বাই যতগুলো আছে ফোর্স, ভর ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে আমাদের অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট হয়ে গেল। এখান থেকে আমরা টেনশন ফোর্সটাও আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এতটুকুই ছিল আমাদের পুলির ক্ষেত্রে যতগুলো ইম্পর্টেন্ট কেস, 7টা কেস আমরা ডিসকাস করে নিছি।
এরপরে যদিও কিছু আলাদা কেস আছে, অ্যাটুড মেশিনস, আমরা যেগুলো পুলি, এই পুলিগুলাই আসলে অ্যাটুড মেশিন বলা হয়। এগুলো একটু বেশি টাফ আছে। এই দুইটা টাফগুলো আমরা করাবো না আপাতত। এই দুইটা একটু বেশি টাফ, দেখো কয়েকটা পুলি একসাথে করে নিছি, তার উপর আবার M2 M3 বসায় নিছি। এগুলো কিন্তু একটু কমপ্লেক্স, এগুলো কিন্তু আমাদের ওই লেন্থ কোন জায়গায় কতটুকু হইলো সেটা বিবেচনা করেই আমাদের করতে হয়। এই কারণে আমাদের ওই লেন্থের যে কনজারভেশন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আপাতত আমাদের লাগতেছে না। এই যে 7টা কেস দেখছি, 7টা কেসে কিন্তু ওই লেন্থের কনজারভেশন আমাদের খুব একটা ইউজ হয়নি, 7টা কেসে খুব একটা ইউজ হয়নি। তো এতটুকুই ছিল আমাদের থিওরি পার্ট। এরপরে মোটামুটি অনেকগুলা ম্যাথমেটিক্স পার্ট আছে, মোটামুটি 20টা ম্যাথমেটিক্স আছে, সেগুলো আমরা করে নেব নি এক্সারসাইজগুলো। আজকে এই পর্যন্তই।